এমন। এ লিটল হচ্ছে সামান্য পরিমাণ আছে এমন, তাই তো? এ ফিউ হচ্ছে সামান্য পরিমাণ আছে এবং এ লিটল হচ্ছে সামান্য পরিমাণ আছে এমনই, তাই তো? এখন এ ফিউ যদি আমরা বলি, ফিউটা হচ্ছে কি? কাউন্টেবল নাউনের পূর্বে বসে এ ফিউ, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এবং এ লিটল আমি যদি বলি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাই তো? তাহলে ফিউ হচ্ছে কাউন্টেবলের পূর্বে বসে এবং লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। তাহলে এই ফিউটার অর্থ কি? এই ফিউটার অর্থ হচ্ছে একেবারে একটু পরিমাণে আছে, এটার অর্থ কিন্তু নেগেটিভ না। আগের যে ফিউটা ছিল সেটা অর্থ হচ্ছে নাই, একেবারেই নাই। কিন্তু এই ফিউ এর অর্থ হচ্ছে সামান্য পরিমাণে আছে। এই লিটলের অর্থ আগেরটা যেটা ছিল শুধু লিটল, সেটা হচ্ছে একেবারেই নাই। কিন্তু এ লিটল অর্থাৎ আর্টিকেল দিয়ে যখন একটা লিটল বলা হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণে আছে এমন বোঝাতেই কথাটা ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যদি আপনার বলা হয় যে এ ফিউ এবং এ লিটল এর ক্ষেত্রে একটা সেন্টেন্স যদি বলি, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, এবং আপনি যদি বলেন যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার, লিটল ওয়াটার, এই কথাগুলোর অর্থ হচ্ছে কি? যে ফিউ এবং লিটল সেই কথাগুলো হয়ে যাচ্ছে কি সামান্য পরিমাণ আছে এমন বোঝানোর ক্ষেত্রে। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন, হয়েছে? ওকে, ডান, গুড। অর্থাৎ ফিউ এবং লিটলের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা যদি বলি যে ফিউ হচ্ছে কি একেবারেই নেই, লিটল হচ্ছে সামান্য পরিমাণে, সরি, ফিউ হচ্ছে কি কাউন্টেবলের পূর্বে, লিটল হচ্ছে আনকাউন্টেবলের পূর্বে বসে। তাহলে ফিউ এবং লিটলের ব্যাপারটা যদি ক্লিয়ার হয় তাহলে একটা জিনিস আমাকে সলভ করে দেন তো। আমি যদি বলি যে দেয়ার বা আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, সেক্ষেত্রে এটার অপশন যদি আমরা বলি, অপশন গুলো যদি আমরা যাই, ফিউ, লিটল, মেনি, এবং ডি নাম্বার আমি যদি বলি সেটা হচ্ছে নান অফ দিস, নান অফ দিস। সেই জায়গা চারটার মধ্যে কোনটা হয় বলেন তো অ্যান্সার? কোনটা হবে বলেন? ফিউ। যারা লিটল বলছেন তারা ঠিক আছে, এই জায়গাটা এতটা সহজও না। একটু চিন্তা করে দেখেন তো, আই স্টিল হ্যাভ যদি শুধু ফিউ বলি, মানির ক্ষেত্রে এটা তো ফিউ হবে না। মানির ক্ষেত্রে কি টাকা কি কাউন্টেবল নাউন? টাকা কি মানি কাউন্টেবল নাউন? টাকা আনকাউন্টেবল নাউন, টাকাকে আনকাউন্টেবল নাউন ধরা হয়। সেক্ষেত্রে টাকার পূর্বে ফিউ না বসে লিটল বসানো যেত, ঠিক আছে? টাকা মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমি মানির পূর্বে, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং মানি যে আনকাউন্টেবল নাউন সেটা আমরা কিভাবে জানি? কারণ মানি কি টাকা না? তো টাকার পূর্বে যখন বলা হচ্ছে যে টাকার পূর্বে যে শব্দগুলো বসে, মানির পূর্বে যে আনকাউন্টেবল নাউন মানে থাকে না যে টাকা, তো সেক্ষেত্রে টাকাটা কেন আনকাউন্টেবল নাউন আমরা কি পড়েছিলাম না ইয়ের ক্ষেত্রে? ম্যাটেরিয়াল নাউন যখন পড়েছিলাম পার্টস অফ স্পিচ পড়ার ক্ষেত্রে কি পড়েছিলাম? যে কোন একটা যে নাউনটাকে পরিমাপ করা যায়, পরিমাণবাচক আর গণনাবাচক দুটো কি দুটো দুই জিনিস না? আপনার কাছে 1 কোটি টাকার মানে 1 কোটি টাকা আছে মানে কি আপনার কাছে 1 কোটিটা জিনিস আছে না 1 কোটি টাকার একটা অ্যামাউন্ট আছে? 1 কোটি টাকার একটা অ্যামাউন্ট আছে। অর্থাৎ আপনার যে টাকা এটা পরিমাণবাচক আপনি করছেন কিন্তু গণনাবাচক না। টাকাটা আপনি যদি বলেন 100 টাকা, গণনাবাচক তখনই হতো যদি আপনার পকেটে 100টা আলাদা আলাদা জিনিস থাকতো, কিন্তু জিনিসটা তো একটাই, একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে এটা একটা পরিমাণবাচক, এবং সে কারণে মানিটাকে বলা হয় যেটা পরিমাণবাচক সেটা আনকাউন্টেবল নাউন হয়ে যায় এবং সেটাকে পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। এই কারণে মানিটা হয়ে যায় আনকাউন্টেবল নাউন। এখন মানিটা যদি আনকাউন্টেবল নাউন হয়ে যায় তাহলে কি লিটলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়? আপনার তো তাই মনে হচ্ছে যে স্যার তাহলে লিটল বসবে, এটা তো সহজ তাহলে, তাই না?
তাহলে যদি আপনার বলে হচ্ছে যে লিটল যদি কথাটা বলা হয় আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, সেক্ষেত্রে যদি বলা হয় যে লিটল হবে নাকি, কি হবে? লিটল কেন হবে না? আমি বলছি লিটলটা হবে না, কারণ স্টিল হ্যাভ মানে কি কিছু পরিমাণে, আমার এখনো আমার হাতে কিছু পরিমাণে টাকা আছে, সেন্টেন্সের অর্থ যেটা কিছু পরিমাণে টাকা আছে। এখন যদি আমি লিটল বলি তার মানে কি কিছুই নাই। লিটল বলে কি, লিটল মানে কি একেবারে নেগেটিভ না? ধরতে পেরেছেন ব্যাপারটা? ধরতে পেরেছেন যে লিটল মানে একেবারেই নাই। সেক্ষেত্রে লিটল মানে যেহেতু একেবারেই নাই, সেজন্য এখানে লিটল না বসে মেনিও বসবে না, মেনি কাউন্টেবলের পূর্বে বসে নান অফ দিসটা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। কারণ টাকাকে যদি আপনি বলা হয় যে লিটল এখানে আপনি বসাতেন, সেটা কিন্তু হয়ে যেত একটা আনঅ্যাপ্রোপ্রিয়েট জিনিস, কারণ এই জায়গায় লিটল বসালে একেবারেই নাই অর্থে ব্যবহৃত হতো। তাহলে ব্যাপারটা ধরতে পেরেছেন পার্থক্যটা? লিটল এবং এ লিটল, ফিউ এবং এ ফিউ, এই পার্থক্যটা ধরতে পেরেছেন? যদি ধরতে পেরে থাকেন একটু ক্লিয়ার লিখবেন, ধরতে পেরে থাকলে একটু ক্লিয়ার করাবেন। হয়েছে? ডান, গুড। এ ফিউ হবে না, এ ফিউ হবে না, কারণ ফিউ, আবার এ ফিউ কেন? এ ফিউ তো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এ ফিউ কেন? ওকে, তাহলে এবার আসেন মেনি এবং মাচ। এই যে দেখেন, যখন বলা হচ্ছে মাসুম হ্যাজ ভেরি লিটল ফ্রেন্ডস, মাসুম হ্যাজ ভেরি লিটল ফ্রেন্ডস, তাই তো? তাহলে ভেরি লিটল যখন বলা হয়, যে মিলন শিকদার বলুন তো স্যার কি বলবেন? স্যার, আমার একটা কোশ্চেন ছিল, একটু যদি লিখে সমাধান করে দিতেন। হ্যাঁ বলেন। স্যার একটু লেখেন, দে ওয়ার ড্যাশ পিপল ইন দ্য হল, সো হুম ইউ আর নট কমপ্লিটলি অ্যালোন। হুম। এখানে ড্যাশে কি বুঝবে, ফিউ না ফিউ? দে আর ওয়্যার। দেয়ার ওয়ার ড্যাশ ইন দ্য হল, সো উই হুম। আর নট কমপ্লিটলি অ্যালোন। দেয়ার ওয়্যার এ ফিউ পিপল, এ ফিউ। ফিউ, ফিউ কেন হলো? শুধু ফিউ তো হতে পারতো। শুধু ফিউ ফিউ কেন কি, হলো? আমরা একা না, আমরা একা না। আপনি যদি বলেন দেয়ার ওয়্যার এ ফিউ পিপল, এ ফিউ মানে কি কিছু পরিমাণ মানুষ কিন্তু ছিল ওইখানে, তাহলে শুধু ফিউ বললে তো নাই, কোনো মানুষই নাই, সেটা হয়ে যেত। কিন্তু এ ফিউ মানে তো কিছু মানুষ ছিল, যে কারণে আমরা একা না। বুঝতে পেরেছেন? জি স্যার, এ ফিউ মানে কি কিছু সংখ্যক বোঝাবে, আর শুধু ফিউ থাকলে একেবারেই নাই, এটাই। আপনি কি ক্লাসে দেরি করে এসেছিলেন মিলন? আমরা না এই স্যার। জাতীয় জায়গাগুলোতে কি বলেছিলাম বলেন তো একটু, এই জাতীয় জায়গাগুলোতে কি বলেছিলাম? এ ফিউ, ফিউ, তারপরে কি, এই জায়গাগুলোতে কি বলেছিলাম? আপনি কি মাত্র এসেছেন বলেন তো মিলন? না স্যার, আমি আগে ছিলাম। তাহলে এই জায়গাগুলো আপনি দেখেছেন না? ফিউ, এ ফিউ মানে কি? ফিউ মানে হচ্ছে একেবারেই নাই, এ ফিউ মানে কি সামান্য পরিমাণ আছে। এটা তো আমরা এতক্ষণ ধরে পার্থক্য এটাই বোঝাচ্ছিলাম। খেয়াল করেন না ব্যাপারটা? ধরতে পেরেছেন এবার? জি স্যার। ওকে, ভেরি গুড। মানে এ ফিউ আর ফিউ এই জিনিসটা এ বুঝতেছিলাম না ফিউ এখন হচ্ছে থেকে। আর্টিকেল সহ যখন যুক্ত হয় কিছু পরিমাণে আছে, আর আর্টিকেল ছাড়া যদি যুক্ত হয় তাহলে একেবারেই নাই। এটা হচ্ছে কথা, মেইন কথা। ঠিক আছে? মানে ঠিক একটা আছে হচ্ছে স্যার। নেগেটিভ, শুধু ফিউ হচ্ছে নেগেটিভ, কিন্তু এ ফিউ হচ্ছে সামান্য সামান্য পরিমাণ আছে পজিটিভ আর কি। এবার আসেন আমরা যদি যাই মেনি এবং মাছে। মেনি, মেনিটা বসে কাউন্টেবল নাউনের পূর্বে, কাউন্টেবল নাউনের পূর্বে। মিলন একটু মিউট করে ফেলবেন। এবং মাছ যদি আমি বলি, মাছ, মাছ হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন এর পূর্বে। মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে, মাছ হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, তাই তো? তাহলে মেনি দিয়ে বোঝানো হয় অনেক আছে এমন বোঝাতে, অনেক রয়েছে এমন বোঝাতে, এমন বোঝাতে। এবং মাছ যদি আমি বলি, সেটাও অনেক রয়েছে এমন বোঝাতে, অনেক রয়েছে এমন বোঝাতে, অনেক রয়েছে এমন বোঝাতে। তাহলে মেনি হচ্ছে অনেক আছে এমন বোঝায়, মাছও হচ্ছে অনেক আছে এমন বোঝায়, তাই তো? বুঝেছেন? মেনি হচ্ছে অনেক আছে এমন বোঝায় এবং মাছ হচ্ছে অনেক আছে এমন বোঝায়। ফর এক্সাম্পল, আপনি যদি একটা সেন্টেন্সে বলেন মেনিটা হয়ে যায় কাউন্টেবলের পূর্বে, মাছ হয়ে যায় আনকাউন্টেবলের পূর্বে, তাই তো? আমি যদি বলি যে আই হ্যাভ মেনি, আই হ্যাভ মেনি
ফ্রেন্ডস। এবং আমি যদি বলি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ফ্রেন্ডস কে গণনা করা যায়। আই ডু নট হ্যাভ মাচ টাইম, আমার হাতে খুব বেশি পরিমাণে সময় নাই। তাহলে টাইম কি আনকাউন্টেবল নাউন? তাই তো? তাহলে টাইম কি আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে টাইম যদি আনকাউন্টেবল নাউন হয়, তার আগে কি বসে? অবশ্যই তার আগে একটা মাছ কথাটি বসে। হয়েছে? তাহলে আই হ্যাভ মাচ ফ্রেন্ডস এবং আই ডু নট হ্যাভ মাচ টাইম, সেক্ষেত্রে এই যে মাচ টাইমের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এখন বলেন তো টাইমটা কেন আনকাউন্টেবল, সময়টা কেন আনকাউন্টেবল? কারণ সময়কে পরিমাপ করা যায়, সময়কে কিন্তু গণনা করা যায় না। টাইম ইজ সামথিং দ্যাট উই ক্যান মেজার। আমরা সময়কে কি একটা পরিমাপক হিসেবে ধরি না, যে 1টা বাজে, তার মানে কি আমাদের মাথায় একটা পরিমাপ কাজ করে যে 1টা বাজে দিনের এতটুকু সময় চলে গিয়েছে, 2টা বাজে দিনের অতটুকু সময় চলে গিয়েছে, 3টা বাজে দিনের ততটুকু সময় চলে গিয়েছে। এভাবে কিন্তু আমরা পরিমাপ বা মেজার সেন্সে কাজ করি টাইমটার ক্ষেত্রে। সেজন্য এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই জায়গাটা একটু লিখে ফেলবেন, লিখেছেন আশা করছি। হয়েছে? ওকে, ডান। এবার আসেন আমরা একটু যাই কোথায়, আর্টিকেল। মেনি এবং মাচের প্রবলেম যখন আমরা বলছি, তারপরে হচ্ছে কি হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ টুথ, তার সবসময় তার দাঁত নিয়ে প্রচুর সমস্যা ছিল। তাই তো? সমস্যা আছে, সমস্যা ছিল, সেক্ষেত্রে এই জায়গায় মেনি বসে যাচ্ছে। এবং যখন আপনি বলছেন যে এটা কি প্রবলেমকে কি গণনা করা যায় না, আপনি একটা প্রবলেম, দুটো প্রবলেম, প্রবলেম, 3টা প্রবলেম এভাবে এভাবে কিন্তু গণনা করতে পারেন। আপনার হাতে একটা প্রবলেম হয়েছে, আপনার এখানে একটা প্রবলেম হচ্ছে, সেখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি কিন্তু গণনা করতে পারবেন, সেক্ষেত্রে এটা একটা কাউন্টেবল নাউন হয়ে যায়। তাই তো? নূরজাহান, টাকাকে গণনা করতে পারি কিন্তু পরিমাপক হিসেবে সেটাকে আমরা কাউন্ট করি, গণনাটা করি আমরা পরিমাপক হিসেবে। আমরা কিন্তু টাকাকে এমন ভাবে গণনা করি না যেটা পরিমাপক ছাড়া। টাকাটা আমাদের কাছে একটা মেজারের অ্যামাউন্ট বা পরিমাপক অ্যামাউন্ট, সেজন্য টাকাটা হয়ে যায় একটা আনকাউন্টেবল নাউন। এটাকে আমরা পরিমাপক মেজারে আসলে চেষ্টা করে থাকি, গণনা করার চেষ্টা। তাই তো? এবার আসেন আমরা যদি যাই এই সেন্টেন্সটায় প্রবলেমটাকে গণনা করা যায়, সেজন্য তার আগে মেনি বসেছে। এবার আসেন আর্টিকেলে যাই। নাম্বার, নাম্বার, না না, নাম্বার, নাম্বার এবং জেন্ডার আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা, স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবার একটু আর্টিকেলে যাই, যে জায়গাটা আসলে বোঝানোর আছে। নাম্বার জেন্ডার আসলে খুব একটা বেশি মানে কিছুই বোঝানোর না, আপনি মুখস্থ করবেন কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বার, এটাকে আপনি মুখস্থ করবেন, এটা হচ্ছে নাম্বারের কাজ। এখন আর্টিকেলের জায়গাটায় আসি। আর্টিকেলে দেখবেন বইয়ের মধ্যে প্রায় 50, 60টা, 70টা এরকম নিয়ম আছে আর্টিকেলে। মানে আপনি যখন আর্টিকেল পড়বেন আপনার কাছে মনে হবে দুনিয়াতে শুধু আর্টিকেলটাই আছে, আর কিছু নাই। পড়ালেখার জন্য শুধু আর্টিকেলটা এই পৃথিবীতে আছে, আর কোনো কিছু নাই। এবং সেই তুলনায় আর্টিকেলটা একেবারেই গুরুত্বপূর্ণ না, সেই তুলনায় আর্টিকেলটা একেবারেই গুরুত্বপূর্ণ না। সেক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ না? সেই তুলনায় আর্টিকেলটা একেবারেই গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে আর্টিকেলটা একটু বেছে পড়তে হয়। আর্টিকেল থেকে একেবারে দুনিয়ার সবকিছু পড়লে আপনার এখান থেকে কাজে নাও লাগতে পারে, আননেসেসারি পড়া। সেজন্য একটু স্ট্র্যাটেজিক ওয়েতে যদি পড়ি, সেক্ষেত্রে প্রথমেই যদি আমরা বলি যে আর্টিকেল কি, এ এন দি এই 3টিকে আর্টিকেল বলে, এ এন দা এই 3টিকে আর্টিকেল বলে। এবং আর্টিকেল বুঝতে গেলে আপনার কাছে একটা জিনিস প্রয়োজন হবে, সেটা কি? ভাওয়েল এবং কনসোনেন্ট। এবং ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে আমি কথা বলা শুরু করি কেন, আমি এরকম স্টুডেন্টও পেয়েছি যারা ভাওয়েল বোঝে না, ভাওয়েল ব্যাপারটা জানে না। তো এক্ষেত্রে একজন যদি আমার স্টুডেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমার এটা আফসোস থাকবে। তো সেই জন্য ভাওয়েলটা থেকে আমরা কথা বলা শুরু করি। প্রথমে হচ্ছে কি ভাওয়েল। ভাওয়েল যখন আমি বলছি, ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই শব্দগুলো হচ্ছে ভাওয়েল। এবং কনসোনেন্ট আমি যদি বলি, কনসোনেন্ট এই শব্দগুলো হচ্ছে বাকি ইংরেজি অক্ষরগুলো, ইংরেজি অক্ষরগুলো। তাই তো? বাকি ইংরেজি অক্ষরগুলো হয়ে যায় কনসোনেন্ট। তাই তো? তাহলে ভাওয়েল হচ্ছে যেই শব্দগুলো আপনার সচরাচর কোন একটা সেন্টেন্সে এ, ই, আই, ও, ইউ এর মধ্যে বসে থাকে, সেগুলো হয়ে যায় ভাওয়েল। এবং কনসোনেন্ট হচ্ছে কি বাকি ইংরেজি শব্দগুলো। তাই তো?
তাহলে যখন আপনি দেখতে পাচ্ছেন যে আর্টিকেলের কথা বলছেন, আর্টিকেল হচ্ছে সাধারণত ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে আসলে ডিল করে থাকে। সেক্ষেত্রে আর্টিকেল এ এন্ড ডি এর মধ্যে ডেফিনিট আর্টিকেলও আছে, ইনডেফিনিট আর্টিকেলও আছে, তাই তো? আর্টিকেল এ এন্ড ডি যার মধ্যে ডেফিনিট আর্টিকেল, আরে তারটা পেছিয়ে যায়। তাহলে আর্টিকেল এ এন্ড ডি যার মধ্যে ডেফিনিট আর্টিকেলও আছে এবং ইনডেফিনিট আর্টিকেলও আছে। এবার আসেন আর্টিকেল একটু চাই। তাহলে হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেল আপনি বলতে পারেন আর্টিকেল দুই প্রকার হয়, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এবং আরেকটা হচ্ছে কি ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল, তাই তো? তাহলে ডেফিনিট আর্টিকেল যখন আপনার বলা হচ্ছে, যখন ডেফিনিট আর্টিকেল বলা হচ্ছে সেটা কি? দা। সাধারণত ডেফিনিট আর্টিকেলটা আমরা বলা হয় সুনির্দিষ্টতাবাচক আর্টিকেল, সুনির্দিষ্ট করে। এই কাজটা কি করে? সুনির্দিষ্ট করে, সুনির্দিষ্ট করে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে কি সুনির্দিষ্ট করে, এবং ইনডেফিনিট আর্টিকেল কি করে? অনির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন ডেফিনিট মানে কি দা, দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, দা। এবং অনির্দিষ্টতাবাচক বা ইনডেফিনিট হচ্ছে কি এ অথবা অ্যান, যেটা অনির্দিষ্টতা করে বা ইনডেফিনিট আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটাকে মনে রাখা যায় কিভাবে? আসেন তো দেখি। যখন বলা হচ্ছে যেই শব্দগুলো কোন একটা সেন্টেন্সকে নির্দিষ্টতা বোঝাতে সাহায্য করে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে দা বুক, গিভ মি দা বুক, একটু একটা সিম্পল একটা সেন্টেন্স চিন্তা করেন। আপনি ধরেন কাউকে বলছেন গিভ মি দা বুক। এখন গিভ মি দা বুক বলে কি আপনি দুনিয়ার যে কোনো বইকে বোঝাচ্ছেন নাকি নির্দিষ্ট একটা বইকে বোঝাচ্ছেন? আপনি বলেন না গিভ মি দা বুক, দেখিয়ে বলেন ওই বইটা আমাকে দাও। গিভ মি দা বুক, যে কোনো একটা বইকে নির্দিষ্ট করছেন। কিন্তু যদি আপনি সেন্টেন্সে বলেন যে গিভ মি এ বুক, তার মানে কি এ বুক আপনাকে যে কোনো একটা বই দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি দুনিয়ার যে কোনো বই নিতেই রাজি আছেন, আপনাকে শুধু একটা বই দিলেই হবে। সেক্ষেত্রে আপনি যখন এ কথাটা বলছেন, আপনি যখন এ কথাটা বলছেন অথবা এন কথাটা বলছেন, এ কথাটা বলছেন অথবা এন কথাটা বলছেন, সেটা কি হয়? অবশ্যই ডেফিনিট আর্টিকেল হয়। অর্থাৎ আপনি যখন এ কথাটা অথবা এন কথাটা বলছেন সেটা অবশ্যই হয়ে যায় ডেফিনিট আর্টিকেল, এবং আপনি যখন দা কথাটা বলছেন সেটা অবশ্যই হয়ে যায় ইনডেফিনিট আর্টিকেল। আপনি যখন দা কথাটা বলছেন অবশ্যই সেটা হয়ে যায় ইনডেফিনিট আর্টিকেল, তাই তো? তাহলে ডেফিনিট আর্টিকেল মানে কি এ, সরি ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্টতাবাচক আর্টিকেল কি এবং এন, এবং ডেফিনিট হচ্ছে দা। এবার আসি আর্টিকেলের ব্যবহারে, যে জায়গাটায় সচরাচর কনফিউশন হয়। এ এবং এন এর ব্যবহার আমরা দুটো একসাথে দেখবো, তারপরে দা এর ব্যবহারে যাব। আসেন এ এবং এন এর ব্যবহার দেখি। আর্টিকেল, আর্টিকেল এ এবং এন এর ব্যবহার, তাই তো? এখন আমরা সাধারণত বলে থাকি একটা কথা যে ভাওয়েলের পূর্বে আর্টিকেল কি বসে? এন। ভাওয়েল মানে কি এ ই আই ও ইউ কোন একটা কথা যদি থাকে, আর কনসোনেন্টের পূর্বে আর্টিকেল কি বসে? এ, হুইচ ইজ কমপ্লিটলি আ মিসকনসেপ্ট। ভাওয়েল এবং কনসোনেন্ট না, ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে বসে এন, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে বসে। প্রমাণ দেখাচ্ছে, আসেন। অর্থাৎ আর্টিকেলের ব্যবহার, আমরা যদি কথাটা একটা শুরুতে একটা কথা লিখে রাখি তাহলে ইট উইল মেক্স মোর সেন্স। সেই কথাটা কি যে আর্টিকেলের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার ভাওয়েল এবং কনসোনেন্টের উপর, উপর না বরং ভাওয়েল এবং কনসোনেন্টের মতো উচ্চারণে, মতো উচ্চারণের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে বেশি নির্ভর করে, বেশি নির্ভর করে, তাই তো? যখন আর্টিকেলের ব্যবহারের কথা বলছে ভাওয়েল এবং কনসোনেন্টের উপর বেশি নির্ভর করে, সেক্ষেত্রে যদি বলা হয় যে আর্টিকেলের মতো, যখন আর্টিকেল এ এবং এন এর ব্যবহার দেখছেন সেক্ষেত্রে ভাওয়েলের মতো উচ্চারিত হলে আর্টিকেল এন হয়,
ভাওয়েলের মতো উচ্চারিত হলে আর্টিকেল অ্যান হয়। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন, আগে প্রথমে যাই, প্রথম যে নিয়ম, এবং আর্টিকেল সম্পর্কে হাজার হাজার নিয়ম আছে, আমি যে কয়টা বলে দিব মোটামুটি সামারিতে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে সামারি, সব থেকে যে জায়গাগুলো আছে সেগুলো একটু বলে দিব, সেই জায়গাগুলো দেখে যাবেন, এগুলো যেন মিস না হয়। তাহলে প্রথম যে কথাটা আছে, সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান, সাধারণত ভাওয়েল এর পূর্বে অ্যান এবং কনসোনেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে, আর্টিকেল এ বসে, তাই তো? ফর এক্সাম্পল, বুক কিন্তু অ্যান অরেঞ্জ, পেন কিন্তু অ্যান অ্যাপল। এই যে ও, এই যে এ, তার আগে অ্যান, এই যে এ, তার আগে, তারপরে পি আছে, যেটা হচ্ছে কি, বি হচ্ছে একটা কনসোনেন্ট, পি হচ্ছে একটা কনসোনেন্ট, তার আগে এ হয়েছে, তাই তো? তাহলে সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে থাকে, কিন্তু ভাওয়েলের পূর্বে যদি বলি, ভাওয়েলের পূর্বে কি বসে? আর্টিকেল অ্যান বসে। হয়েছে? এটা লেখা হলে ডান লিখবেন। দাঁড়ান মিলন, একটু আগে আগে এগিয়ে যাচ্ছে, তারপরে কথা বলি আমরা। হচ্ছে? লেখা হলে ডান লিখবেন। সাধারণত ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান এবং কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে, তাই তো? ওকে, গুড। এবার আসেন আমরা যদি যাই, ভাওয়েলের মতো উচ্চারিত হলে, ভাওয়েল এর মতো উচ্চারিত হলে তার ক্ষেত্রেও আর্টিকেল অ্যান বসে, এবং কনসোনেন্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ বসে। ফর এক্সাম্পল, আচ্ছা না, এক্সাম্পল না, এবার ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে, তাই তো? এখন এই জায়গাটা আর একটু ডিটেইলে আমরা বুঝি, তারপরে ব্যাপারটা সম্পর্কে আমরা কথা বলা শুরু করব। ঠিক আছে? তারপরে ব্যাপারটা সম্পর্কে আমরা ডিটেইলে কথা বলা শুরু করব, যে ভাওয়েলের মতো উচ্চারিত হলে আসলে ব্যাপারটা দিয়ে কি বোঝানো হলো। সেক্ষেত্রে যখন আমরা বলছি যে এইচ এর উচ্চারণ, এইচ এর উচ্চারণ উহ্য থাকলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে, ফর এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। একটু খেয়াল করে দেখেন তো, এইচ এর উচ্চারণ আপনার উহ্য থাকলে কি দিয়ে শুরু হয়? ও দিয়ে না? ও কি একটা ভাওয়েল না? ভাওয়েল নাকি? ও কি ভাওয়েল? তাহলে এইচ এর উচ্চারণ যখন উহ্য আপনি দেখতে পাচ্ছেন, তার মানে কি? ও দিয়ে শুরু হয়েছে, ও একটা ভাওয়েল নিঃসন্দেহে, তাহলে সেটা একটা কি? আর্টিকেল হয়ে যায়, তাই না? এইচ এর উচ্চারণ যখন উহ্য থাকে, সেক্ষেত্রে এটা একটা ভাওয়েল হয়ে যায়, বা তার পূর্বে, এইচ এর পূর্বে একটা ভাওয়েল বসে, অর্থাৎ অ্যান বসে, তাই তো? হয়েছে এটা লেখা? ওকে, এবার আসেন আমরা যদি যাই, আরো কোন জায়গা আছে? ইউ এর উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, ইউ এর মতো হলে, ইউ মানে কি? ইউ এর মতো হলে তার পূর্বে
আর্টিকেল অ্যান বসে, আর্টিকেল অ্যান এ বসে, ইউ এর উচ্চারণ এ ইউ এর মতো হলে এ বসে। সাধারণত আর্টিকেল ইউ এর পূর্বে কোন আর্টিকেল বসে? ইউ এর পূর্বে অ্যান, অ্যান বসে। কিন্তু ইউ এর উচ্চারণ ওয়াই ইউ ইউ এর মতো হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে হি ইজ আ ইউনিভার্সিটি ভার্সিটি স্টুডেন্ট, তাহলে তাহলে যখন ইউ এর উচ্চারণ ইউ না হয়ে ইউ এর মতো হয়, ইউ ইউ মানে কি ওয়াই ইউ, দেখেন তো শুরুতে কি ওয়াই একটা কনসোনেন্ট না? ওয়াই কনসোনেন্ট না? সেক্ষেত্রে ওয়াই যেহেতু কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে, ওয়াই এর মতো ইউ এর মতো উচ্চারিত হয়েছে, ওয়াই ওয়াই দিয়ে শুরু হয়েছে, ওয়াই কনসোনেন্ট, ভাওয়েল, ভাওয়েল হলেও কি বলে ইউ শব্দটি ভাওয়েল হলেও তার পূর্বে একটা অ্যান বসছে আর্টিকেল, তাই তো? তাহলে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে একটা এ বসেছে। এবার আসেন আমরা যদি যাই, যতটুকু আমি যে কথাটা বলতে যাচ্ছি বুঝতে পেরেছেন তো ক্লিয়ারলি, যে উচ্চারণের উপরে ফ্যাক্ট, উচ্চারণ ফ্যাক্ট, আর কোনো কিছু ফ্যাক্ট না এখানে। অক্ষর ফ্যাক্ট না, কি বলে ভাওয়েল কনসোনেন্ট ফ্যাক্ট না, ভাওয়েলের মতো উচ্চারণ হওয়াটা ফ্যাক্ট। আরো প্রমাণ দেখে আপনাদেরকে যে সংক্ষিপ্ত শব্দের, আচ্ছা ভার্সিটি স্পেলিং করেন তো আপনারা, ভার্সিটি, ইউনিভার্সিটি তো আমি লিখলাম, ভার্সিটি স্পেলিং করেন, একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে। ভার্সিটি স্পেল করেন, ভার্সিটির বানান কি হবে? এক্স্যাক্টলি, অনেকে পারেন কিন্তু দীপিকা সরকার পেরেছেন না। ই হবে না, সুমন ইসলাম ই হবে না, ভার্সিটি। শুধু ভার্সিটি যদি লেখেন, শুধু ভার্সিটি স্পেলিংটা হয়ে যায় এমন, শুধু ভার্সিটির স্পেলিং হয়ে যায় VARSITY, শুধু ভার্সিটির স্পেলিংটা হয়ে যায় এমন VARSITY, VARSITY। কিন্তু ইউনিভার্সিটি যদি আপনি বলেন ইউনিভার্সিটি, তাহলে এখানে ই হয়। ইউনিভার্সিটি বললে ই হয়, কিন্তু শুধু ভার্সিটি বললে এ হয়, এটা মাথায় রাখবেন। অনেক সময় ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করা হয় ভার্সিটি স্পেলিং করো, ভার্সিটিতে তো পড়েছো, ভার্সিটি স্পেলিং করো। এবার আসেন আমরা যদি দেখি যে ওয়ান ও শব্দের বা ওয়ান ছাড়া অন্য সকল শব্দের শুরুতে ও থাকলে তা ভাওয়েল হিসেবে কনসিডার করা হবে, তা ভাওয়েল হিসেবে কনসিডার করা হবে, তা ভাওয়েল হিসেবে কনসিডার করা হবে, কনসিডার করা হবে। কিন্তু ওয়ান ওয়া ওয়া এর মতো উচ্চারিত হলে তার পূর্বে ওয়া এর মতন উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ বসে, তাই তো? ওয়া এর মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে দেখেন মিলে যাচ্ছে। হয়েছে? ওয়ান ছাড়া অন্য সকল শব্দের শুরুতে ও থাকলে ভাওয়েল কনসিডার করা হবে, কিন্তু ওয়া এর মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ বসে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন 1 টাকা নোট, 1 টাকা নোট, দেখেন তো ওয়া এর মতো উচ্চারিত হয়েছে না? ওয়া, ডব্লিউ, তো ডব্লিউ কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, তাহলে তার আগে ও মানে এ বসেছে। ডব্লিউ যেহেতু একটা কনসোনেন্ট, তাহলে তার আগে একটা এ বসেছে, উইদাউট এনি ডাউট আমরা বলতে পারি, তাই তো? তাহলে এই জায়গাটাও কনসোনেন্টের মতো উচ্চারিত হয়েছে বলে তার আগে একটা এ বসেছে। এবার আরেকটা জায়গায় যাইতো, আসেন তো দেখি আরেকটা জায়গা কি। সেটা হচ্ছে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। সংক্ষিপ্ত শব্দের প্রথম
অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, যদি ভাওয়েলের মতো হয়, ভাওয়েলের মতন হয়, তবে তার পূর্বে আর্টিকেল অ্যান বসে। ফর এক্সাম্পল, সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, ফর এক্সাম্পল, হি ইজ অ্যান এমবিবিএস। এই এম এর উচ্চারণ কি? এ, এম, এ, এ কি ভাওয়েল না? তাহলে এ ভাওয়েল, তার আগে এন বসেছে, লেখেন তো, মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? জি, পার্থ শুভ্রকে আনমিউট করে দিচ্ছি। পার্থ শুভ্র কিছু বলছিলেন স্যার? স্যার একটু ওয়ানের ব্যবহারটা যদি স্যার একটু কাইন্ডলি বুঝাতেন, এটা কিসের মাথায় ঢুকছে কিসের? না স্যার। ওয়ানের ব্যবহারটা। আপনি মানে আমার এখানে সাউন্ড বক্সটা একটু সমস্যা আছে, আপনি যেটা শুনতে যাচ্ছেন সেটা একটু পরের কথায় বলবেন, বা একটু টেনে লম্বা করে বলেন, কথাটা একটু টেনে বলেন, সুর মানে সুর দিয়ে না, মানে একটু টেনে ওয়ান, বলেন। ওয়ানের ব্যবহারটা। ওয়ান এর ব্যবহার, আচ্ছা আচ্ছা, ওয়ান এর ব্যবহার, এই যে এটা ওয়ান ছাড়া, যখন আমি বলছি ওয়ান ছাড়া, জি স্যার। ওয়ান। স্যার আমি একটা অবজেক্টিভ পড়েছিলাম, ওয়ান আইন্ড ম্যান মানে একটি অন্ধ লোক দেখেছিলাম আর কি, এরকম ইংলিশটা হবে। এটার ক্ষেত্রে তো স্যার এন বসেছিল, তো ওয়ানের ব্যবহারটা স্যার একটু ভালোভাবে বুঝান। ওয়াটা ওয়া এর মতো, ওয়া যদি থাকে সেক্ষেত্রে ওয়ান ছাড়া বাকি সকল ক্ষেত্রে ভার্ব, মানে কি বলে এটাকে, ইয়ে ধরা হবে। ওয়ান ছাড়া বাকি সকল ক্ষেত্রে যদি আর্টিকেল বসে তার পূর্বে এ বসবে। কিন্তু ওয়ান যদি থাকে, সেটা ওয়ান আইড ম্যান, টু আইড ম্যান, যাই বলেন না কেন, এন ওয়ান আইড ম্যান হয় না, সেটা ভুল দেখেছেন তাহলে বইয়ের মধ্যে। ওয়ান থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসে। এটা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেইন কথা। ওয়ান ছাড়া কি হতে পারে? অরেঞ্জ হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, তারপর কি অর্নামেন্টস হতে পারে, এদের আগে সবসময় অ্যান বসবে, কিন্তু ওয়ান থাকলে তার পূর্বে আর্টিকেল সবসময় এ বসবে। এটা হচ্ছে কথা, মুদ্রা কথা, বুঝতে পেরেছেন? জি স্যার। ক্লিয়ার। তাহলে যদি বলা হয় যে এই জায়গাটা যতটুকু বোঝানো হয়েছে ততটুকু ক্লিয়ার হয়েছেন, এবং আর্টিকেল সম্পর্কে একটু ভিন্ন কনসেপ্ট পাচ্ছেন কি? কখনো এভাবে চিন্তা করেছেন যে আসলে উচ্চারণটাই মেইন আর্টিকেলের ক্ষেত্রে? আদনান হাবিব, আদনান হাবিব মনে হয় ক্লাস খুব এনজয় করছেন। আদনান হাবিব, স্যার একদম ফার্স্ট ক্লাস। আমার তো ভালো মনে আইডিয়া। হয় আপনাকে চুরি করে নিয়ে আসি এরকম মনে হচ্ছে। অনেক আপনি তো মনে হয় ক্লাসে শুরুতেই কথা বলেছিলেন না? আমি তো আপনার এই ক্লাসের প্রেমে পড়ে গেছি স্যার। ওকে, আমি কি থ্যাংক বলবো? ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট টু মি। জি, স্যার মিলন ইউ শিকদার। ইউ দিয়ে যে রুলসটা লেখাইছেন, ওই রুলসটা যে এক্সাম্পলটা দিছেন, হুবহু ওই এক্সাম্পলটাই পরশু দিনের পরীক্ষায় আসছিল। একেবারে হুবহু? কোনটা জানি? জি স্যার, ওই যে ইউর যে রুলসটা লেখাইছেন। ইউ, এটা ইউনিভার্সিটি, জি স্যার, ইউনিভার্সিটি স্টুডেন্ট না? ওকে, ভেরি গুড। পরশু রিটেন পরীক্ষায় সেম টু সেম একেবারে এরকমই ছিল কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, হি ইজ আ কিন্তু আমি একটু ইউনিভার্সিটি স্টুডেন্ট। কনফিউশনে পড়েছিলাম, যে এ আর এন নিয়ে একটু কনফিউশনে ছিলাম, 2 মিনিট ভাবছিলাম, হ্যাঁ, পরে আসলে ঠিক হয়ে গেছে। এখন ক্লিয়ার না পরে যে উচ্চারণটা হচ্ছে মেইন? উচ্চারণ, উচ্চারণ হচ্ছে মেইন। জি স্যার, আপনি দেখেন এইটাও সকল জায়গায়, সকল জি স্যার, জায়গায় এটা আপনি, আমার আপনি নয়তো এভাবে যদি খুচরা করে নিয়ম মনে রাখতে যান, আপনার মনে রাখতে রাখতে দুনিয়া শেষ হয়ে যাবে, যে এর পূর্বে কখন হয় কখন হয় না। ভাই এত কিছু না, খালি কথা হচ্ছে উচ্চারণ ভাওয়ালের মতো হতে হবে। উচ্চারণ যখন ওয়া আমিও দেখছেন, আমি ওখানে এন দিয়েছিলাম, পরে 2 মিনিট ভাইবা কাইটে আবার এ দিছি। হ্যাঁ, এই ওটাই জন্য ওটাই এটা দেখার এটাই পরে হয়ে আমি থাকে, পুরো ক্লিয়ার কারণ হয়ে এটা গেছি। ইউ এর মতো, ওয়াই এর মতো উচ্চারিত হয়েছে, তাই তো? জি স্যার, ওকে, তাহলে থ্যাংক এবার ইউ স্যার। যদি যাই, ওয়েলকাম। তাহলে এবার যদি যাই, ওয়া বা ভাওয়েলের মতো যখন উচ্চারিত হয়, সেক্ষেত্রে সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তবে তার পূর্বে আর্টিকেল এন বসে, যেমন এম, এমবিবিএস, তাই তো? এবার আসি আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট থেকে আপনার যে এ এবং এন এর ব্যাপারে যা বললাম, এটা মোটামুটি এতটুকু যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনি মার্কস ইনশাল্লাহ এখান থেকে আসতে পারবেন। আরো অনেক কিছু আছে, টুকটাক খুচরা আছে, আপনার লেকচার শিটে দেখে নেবেন, কিন্তু পরীক্ষায় আসার মতো যে কয়টা, সেই কয়টা বলছি। এই জায়গাটা পরীক্ষায় এ এবং এন। এবার আসেন আমরা যদি যাই দা এর ব্যবহার, দা, দা,
আচ্ছা বলেন তো দা নাকি দি? এটা কি দা নাকি দি বলেন? এটা কি দা নাকি দি? দা। দুটোই। এটা দুটোই, দা এবং দি দুটোই, যেটাকে আপনি যদি একসাথে যদি মনে রাখতে চান তাহলে সেটাকে মনে রাখতে পারেন দাদির সিভি কথাটা বলে। দাদির সিভি, দাদির সিভি, দাদির সিভি। অর্থাৎ দা যদি কনসোনেন্ট থাকে, পরবর্তী শব্দটা যদি কনসোনেন্ট হয় তখন তার আগে এটা উচ্চারণ হয়ে যায় দা, আর পরবর্তী শব্দটা যদি ভাওয়েল হয় তাহলে তার এটার আগের উচ্চারণটা হয়ে যায় দি। এক্সাম্পল যদি আমি বলি, বলেন তো এটা কি উচ্চারণ হবে? দা। হ্যাঁ, যে দা কেউ, হবে। যে কেউ হ্যান্ড রেজ করে বলতে পারেন। আচ্ছা ইসমাইল। দি অ্যাপল। দি অ্যাপল, দি কনসো ভাওয়েল, ভাওয়েলের পূর্বে উচ্চারণটা কি দি। এবং আমি যদি বলি এটা দ্য বুক। দা বুক, কারণ বইটা হচ্ছে একটা কনসোনেন্ট। অর্থাৎ কনসোনেন্টের পূর্বে দা, ভাওয়েলের পূর্বে দি। এটা হচ্ছে মেইন কথা, দাদির সিভি টেকনিক। এটা হচ্ছে কনসোনেন্টের পূর্বে দা এবং দি হয়ে যায় ভাওয়েলের পূর্বে। মনে থাকবে, একটা ইউনিক জিনিস কিন্তু। অর্থাৎ অনেক সময় আপনি মানে যে কাউকে পরীক্ষার হলে বা যে কাউকে আপনার ধরেন মানে এটা এটা দিয়ে নাজেহাল করতে পারবেন। অনেক বড় বড় ভদ্রলোক আছে যারা এই জিনিসটা আপনার কাছে ডাকানি চুবানি খেয়ে যাবে, যে দাদি কোথায় বসে দা। আপনি যদি বলেন যে দুটোই ঠিক, তো সেক্ষেত্রে কোন জায়গায় কোনটা ঠিক অনেকে আছে এই জিনিসটা মানে অনেকে ক্লিয়ারলি বলতে পারবেন না। সেক্ষেত্রে দাদির সিভি হচ্ছে কি, দা হচ্ছে ভাওয়েলের পূর্বে বসে, মানে দি হচ্ছে ভাওয়েল এবং দা হচ্ছে কনসোনেন্ট, তাই তো? তাহলে যদি বলা হয় সরি, দি হচ্ছে ভাওয়েল এবং দা হচ্ছে কনসোনেন্ট। এবার আসি দা এর ব্যবহার, কোন জায়গায় দা বসে। সেক্ষেত্রে সমগ্র জাতিকে বোঝাতে, সমগ্র জাতিকে বোঝাতে দা বসে সাধারণত। আমরা একটু লিখে ফেলি। আচ্ছা এই রুমে ক্লাস আছে আর ওই প্রয়োজনে কয়টায়? 8:30? 8টায়? বলেন কি? আচ্ছা তাহলে যদি আমরা বলি যে কোন সমগ্র, সমগ্র জাতিকে, সমগ্র জাতিকে বোঝাতে তাদের নামের পূর্বে আর্টিকেল, আর্টিকেল দা বসে, কিন্তু মানব জাতিকে, মানব জাতিকে বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। বোঝাতে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। তাহলে ফর এক্সাম্পল আপনি যদি বলেন সমগ্র জাতি, দা কাউ ইজ আ ইউজফুল এনিম্যাল, আপনি যদি বলেন, কিন্তু যদি আপনি বলেন ম্যান ইজ মর্টাল, সমগ্র মানব জাতিকে বোঝাতে তার আগে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে? হয়েছে? এবার আসেন আমরা যদি যাই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এ জাতীয় জায়গাগুলো যদি বসে। তো ভাষার পূর্বে কি বসবে? কি কি? ভাষা, জি। ভাষার পূর্বে তো সাধারণত আর্টিকেল বসে না, জাতির পূর্বে আর্টিকেল বসে। বুঝতে পেরেছেন? জি জাতির স্যার। পূর্বে সাধারণত আর্টিকেল বসে। তাহলে যদি আপনার বলা হয় যে কোন নদ, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, মালভূমি, পর্বত, তারপরে কি মহাদেশ, এদের পূর্বে আর্টিকেল
দা বসে, এদের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, দা প্যাসিফিক। প্যাসিফিক মানে কি? প্যাসিফিক। দা আটলান্টিক। আর প্যাসিফিক হচ্ছে প্রশান্ত, প্রশান্ত মহাসাগর। দা প্যাসিফিক। দা আটলান্টিক, আটলান্টিক মহাসাগর। তাই তো? হয়েছে? তাহলে দা প্যাসিফিক, দা আটলান্টিক এই জাতীয় কথাগুলো হয়ে যায় এই শব্দটা, তাই তো? এরপরে যদি আমরা যাই, সেটা কি? যখন আমরা বলছি যে কোনো বা পৃথিবীতে যা, পৃথিবীতে যার অস্তিত্ব একটি রয়েছে, একটি রয়েছে এমন ক্ষেত্রে, এমন বস্তুকে বোঝাতে, বস্তুকে বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন the earth, the moon, the sun। ওই যে আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া, তাই না? শুনেছেন ছোটবেলায় গানটা, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, ইয়া। এবং এটা আমার কাছে খুব পছন্দের গান ছিল, এই ইয়া টানটার জন্য কেন জানি আমার কাছে খুব মজা লাগতো। ঠিক আছে? তাহলে স্যার টাইটানিকের পূর্বে কি বসবে? টাইটানিকের পূর্বে, টাইটানিক জাহাজ, জাহাজের পূর্বে দা বসে, জানেন না? না, ওটা তো একটাই, এই জন্য জিজ্ঞেস করলাম। তাহলে তো আপনি জানেনই, টাইটানিক তো নির্দিষ্টই হয়ে গেল, তাহলে আর তার পূর্বে কিছু বসার আছে? যখন না একটা স্যার। কোনো কিছু দেখতে পাচ্ছেন সেটা তো নির্দিষ্ট, তাহলে আমি আর্টিকেলটা বসাবো কেন? বাহ। তাহলে যখন বলা হচ্ছে যে এই যে শব্দটা, যে পৃথিবীতে যার অস্তিত্ব নাই, একটি রয়েছে এমন বস্তুকে বোঝাতে তার পূর্বে আর্টিকেল দা বসে, তাই তো? দা আর্থ, দা মুন, দা সান, এই জাতীয় কথাগুলো, তাই তো? এখন যদি মানে একটা অস্তিত্ব বোঝাতে, এরপরে আমরা যদি বলি আর কি আছে, পত্রিকা, পত্রিকার নাম বা ধর্মগ্রন্থের নামের পূর্বে, ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল অ্যান বসে, আর্টিকেল দা বসে, কি বলি, অ্যান বসে, দা বসে। ফর এক্সাম্পল, দা ডেইলি স্টার, ডেইলি স্টার। এবং তারপরে আমরা যদি বলি কোন জাতির বংশোদ্ভূত বোঝাতে, বংশোদ্ভূত বোঝাতে তাদের পূর্বে আর্টিকেল, আর্টিকেল দা বসে, তাই না? কোন জাতির বংশোদ্ভূত বোঝাতে তাদের পূর্বে আর্টিকেল দা বসে, তাই তো? ফর এক্সাম্পল, ওকে, তাই আমিনুল ইসলাম বুলবুল, ওকে ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি যদি বলেন দা ফ্রেঞ্চ, দা বাঙালি, দা ইন্ডিয়ান, এই জাতীয় কথাগুলোর ক্ষেত্রে তাদের পরে একটা আর্টিকেল মানে তাদের পূর্বে একটা দা আর্টিকেল বসে যায়, তাই তো? তাহলে দা হচ্ছে কি, কখন, যখন একটা কোন নির্দিষ্ট বংশোদ্ভূত বোঝায়, তাই তো? এরপরে যদি আসি যে বাদ্যযন্ত্রের নামের পূর্বে, বাদ্যযন্ত্রের নামের পূর্বে আর্টিকেল না বসলেও বাদ্যযন্ত্র বাজানো
হবে এমন বোঝাতে তাদের পূর্বে আর্টিকেল দা বসে। আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, একতারা is a musical instrument. এই একতারার পূর্বে কিন্তু দা বসে না, কিন্তু কাকন প্লেস দ্য একতারা যদি বলি, বাহ, কিন্তু কাকন প্লেস দা একতারা। তাহলে বাদ্যযন্ত্র বাজানোর কথা যদি বলে, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি? সেক্ষেত্রে এটা কি হয়? যখন বলা হচ্ছে কাকন প্লেস দ্য একতারা, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি? বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে। না, কাউ দ্বারা সম্পূর্ণ গরু জাতিকে বোঝায় না তো। কাউ দ্বারা তো শুধু একটা গরুকে বোঝায়। দা কাউ বললে পুরো জাতিকে বোঝায়। দা কাউ বললে একটা নির্দিষ্ট করে আর কি বোঝায়, মানে কাউ দ্বারা সম্পূর্ণ গরু জাতি বোঝালো, মানে সম্পূর্ণ জাতির থেকে আপনি যখন একটাকে নির্দিষ্ট করছেন, সেক্ষেত্রে তার আগে একটা দা বসে আর্টিকেল। কিন্তু মানব জাতিকে বোঝানোর ক্ষেত্রে আর্টিকেল বসে না আর কি সচরাচর, তাই তো? তাহলে এর পরের জায়গায় যদি যায়, আর কি আছে? কাকন প্লেস বাদ্যযন্ত্র বাজানো। তারপর আমরা যদি বলি কতিপয় কালেকটিভ নাউন এর পূর্বে দা বসলে সেটি প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্লুরাল কমন নাউন হয়ে যায়। ফর এক্সাম্পল, দা মেজরিটি, দা পাসান্ট্রি। পাসান্ট্রি অর্থ হচ্ছে কৃষক। এই যে কতিপয় কালেকটিভ নাউন আছে, তাদের পূর্বে যখন পেনের ক্ষেত্রে এটা নির্দিষ্ট করে বোঝালে এ বসে, নির্দিষ্ট করে বোঝালে দা বসে, এবং অনির্দিষ্ট করে বোঝালে এ বসে। এটা হচ্ছে কথা পেনের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আমরা যদি যাই, আরো কিছু জায়গা আছে, কতিপয় জায়গা আছে যে জায়গাগুলো সচরাচর আসলে ভার্বের কি বলে যে আর্টিকেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কি চলে গেল? আমাকে দেখতে পাচ্ছে? আচ্ছা, তো আর্টিকেলের ক্ষেত্রে যে জায়গাগুলো, কতিপয় জায়গা আছে যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে আরেকটা ক্লাস শুরু হবে। তো সেজন্য আমি আপনাদেরকে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের নাম্বার এবং জেন্ডারের যে সাজেশনটা আছে সেটা একটু আমি আগে দিয়ে দিই। এরপর যদি সময় থাকে তাহলে আমরা পরবর্তীতে যাব, কারণ 8টায় আমার এখান থেকে হয়তো বা শেষ করতে হবে জিনিসটা। এবং আপনাদের তো এই যে মানে সবকিছু মিলিয়ে যে স্যার আসলো, তো এই জাতীয় জায়গাগুলোতে আমাদের একটু সময় গিয়েছে। তো সেক্ষেত্রে আগে আমরা এটা একটু সাজেশনটা নিয়ে নেই, তারপরে সময় থাকলে আবার সামনের দিকে যাচ্ছি। কিন্তু এটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না, এটা আপনাদের পরবর্তীতে আরেকদিন ফাইলটা দেয়া ঝামেলা হয়ে যাবে। তাহলে কেউ একজন আমার সাথে আনমিউট করে থাকেন তো, যার হয়ে থাকলে আমি তারপরে চেঞ্জ করব, মানে স্লাইডটা চেঞ্জ করবো। এমন কেউ আছেন যে যার আশেপাশে সাউন্ড হওয়ার সুযোগ কম? একটু হ্যান্ড রেজ করবেন। আদনান হাবিব, হ্যাঁ আদনান আছেন। আদনান বলুন। জি স্যার। পারতেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে ফেলেন তো স্যার। হয়েছে? জি স্যার। গুড। এটা নিয়ে হয়েছে? এটাও হয়েছে। গুড, ভেরি গুড। এটা এটা হয়েছে। গুড। এটা এটাও হয়েছে। ওকে, গুড। এটা কিন্তু নাম্বার, সিঙ্গুলার থেকে প্লুরাল। জি স্যার। ওকে, এটাও গুড। হয়েছে। এটা এটাও হয়েছে। ওকে, গুড। এটা এক মিনিট। এটাও হয়েছে। গুড। এটা এটাও হয়েছে। গুড।
এটা এটাও হয়েছে, গুড, এটা এটাও হয়েছে, গুড, এটা হ্যাঁ এটাও হয়েছে, গুড, এটা এই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার জেন্ডার এমনিতেই গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে থেকে এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ যখন বলছি, এটা খুব একেবারে ঝাড়া মুখস্থ করে ফেলবেন এই জায়গায়। অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে সেই সকল শব্দ যার আলাদা করে কোনো প্লুরাল ফর্ম নাই। এই শব্দগুলোর প্লুরাল এই শব্দ নিজেরাই, এদের আলাদা কোনো প্লুরাল ফর্ম নাই। অর্থাৎ যখন আপনি দেখছেন ডিয়ার, ডিয়ারের আলাদা কোনো প্লুরাল ফর্ম নাই, ডিয়ারটা ডিয়ারই হয়ে যায়। শিপ, শিপের আলাদা কোনো প্লুরাল ফর্ম নাই, শিপটা শিপই হয়ে যায়। ইনফরমেশন, ইনফরমেশনের আলাদা কোনো প্লুরাল নাই, ইনফরমেশনই হয়ে যায়। স্যালমন, সোয়াইন, বেরাক, মুজ, কড, চিজ, শ্রিম্প, ফিশ, গেলোস, সিরিজ, শ্যাম্বলস, এয়ারক্রাফট এই জাতীয় শব্দের আলাদা করে কোনো ইয়ে নাই, এদের এই জাতীয় শব্দের আলাদা করে কোনো প্লুরাল ফর্ম হয় না। ঠিক আছে? ঠিক আছে স্যার। কবির কবির হয়েছে? হয়েছে স্যার। ওকে, গুড। এবার বলি একটা জিনিস, কর্ড মানে হচ্ছে বালিশ। এবার বলি একটা জিনিস, আপনাদের বইতে বিভিন্ন টেকনিক আছে, দেখবেন যে এই এফ থাকলে ভিএস হবে, এই হবে, সেই হবে, এভাবে পড়বেন না। অর্থাৎ কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল আলাদা আলাদা করে পড়বেন, কারণ এই জাতীয় প্রশ্নগুলো অনেক সময় এসে থাকে, এই জাতীয় শব্দগুলো অনেক সময় এসে থাকে। যে ধরেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার, এখন আপনি যদি হুইচ অফ দ্য ফলোইং ইজ সিঙ্গুলার বলেন, এখন কোনটা সিঙ্গুলার কিভাবে খুঁজে পাবেন? আপনি যদি একটা থেকে আরেকটায় ট্রান্সফার করেন, সেক্ষেত্রে এভাবে পড়া যাবে না। আপনারা এই জায়গাটা পড়বেন, কোনটা সিঙ্গুলার ফর্ম সেটাও পড়বেন, কোনটা প্লুরাল ফর্ম সেটাও পড়বেন, এবং পুরোটা যেন আপনার কাছে একটা আয়ত্ত থাকে, মানে মুখস্থ একেবারে ঝেড়ে মুখস্থ করবেন সিঙ্গুলার প্লুরাল, এবং এখান থেকে প্রশ্ন আসে, আমি বারবার বলছি, এটা যেন মিস না হয়। ঠিক আছে? পারলে সাজেশনের বাইরে গিয়ে পুরোটা পড়বেন, মানে আপনাদের বইয়ে যেটা আছে সেটা পড়বেন, বেশিক্ষণের সময় না, 2 ঘন্টা লাগবে। এবার আসেন আমরা যদি একটু জেন্ডারের সাজেশন নেই, জেন্ডারটা নিয়ে ফেলেন তো স্যার, স্ক্রিনশট। জি স্যার, নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে, গুড। এরপরে এটা, এটাও নেওয়া হয়েছে, গুড। এটা, এ- এটাও নেওয়া হয়েছে, গুড। এটা, এটাও নেওয়া হয়েছে, গুড। এটা, এটা নেওয়া হয়েছে, ওকে, গুড। এটা, হ্যাঁ ডান স্যার, গুড। এটা, এটা নেওয়া হয়েছে, এটা, আচ্ছা মাহফুজুর রহমানকে আনমিউট করে দেন তো, সমস্যা কি হচ্ছে? এটা নেওয়া হয়েছে, গুড। এটা, এটাও নেওয়া হয়েছে, গুড। এটা, এটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, সবসময় ম্যাসকিউলিন। মাহফুজ কিছু বলতেন স্যার? স্যার প্রথম দিকে যে শব্দগুলা ছিল আপনার ওই যে লেখার যে বারটা ওইটার কারণে শব্দটা ঢেকেছিল, উনি হয়তো যে ডান বলতেছে উনি খেয়াল করতেছেন না। এটা কি একেবারে প্রথম দিকের? জি জি, প্রথম 10টা পেজ। আচ্ছা দাঁড়ান, এটা দেখাচ্ছি। এটা এটা হয়েছে? জি স্যার, না স্যার এটা হয়নি, আচ্ছা এটা নিয়ে হ্যাঁ এটা ফেলেন। হয়েছে। আচ্ছা, প্রথম 10টা বলতে কি নাম্বার না জেন্ডার? আচ্ছা আমি একবারে শর্ট করে আবার পুরোটা দেখিয়ে যাই, আমার কিন্তু সময় নাই। নাম্বার, এই যে দেখেন, এটা একটা, 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 এটা একটা। ওকে, আর জেন্ডারে এই প্রবলেম ছিল না, আশা করছি জেন্ডারে ওটা ছাড়াই হয়েছে। তো ঠিক আছে, আজকে আর কথা বলার সুযোগটা ওইভাবে দিতে পারছি না, কারণ ক্লাস যেহেতু 8টায়, এখানে জুমটা অন করতে হবে। তো ঠিক আছে স্যার, ইয়ে করবেন, কি বলে, পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ভালো করে পড়ালেখা করবেন। আর দ্বিতীয় ধাপের পরীক্ষার্থী যদি কেউ থেকে থাকেন প্রাইমারির, লাস্ট 2-3টা দিন একেবারে স্ট্রেস নিবেন না, একেবারে রিল্যাক্সে পরীক্ষা দেন। এই টাইমে আপনার মানে ফিজিক্যাল ওয়েলবিংটা বেশি ইম্পর্টেন্ট, খুব প্রেসার নেওয়ার দরকার নেই। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।